হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বং টিউটর চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর পাঠ্যক্রমভুক্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতাটি। আফ্রিকা কবিতাটি আলোচনা করবার পূর্বে তোমাদের জানাই, এই ধরনের আরও অনেক ভিডিও পাবার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করতে কখনোই ভুলো না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1343 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার চৈত্র সংখ্যায়, ইংরেজি 1937 খ্রিস্টাব্দ। এই কবিতাটি পরবর্তীকালে পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে 16 সংখ্যক কবিতা হিসাবে স্থান পেয়েছিল। এছাড়াও সঞ্চয়িতা কাব্যগ্রন্থে আমরা এই কবিতাটি পেতে পারি। এখন প্রথমেই আমাদের দেখতে হবে এই কবিতা রচনার প্রেক্ষাপট। 1935 খ্রিস্টাব্দ, তখন ইতালির মুসোলিনি ইথিওপিয়া আক্রমণ করেছিলেন। মুসোলিনি একজন সাম্রাজ্যবাদী শাসক, এটা আমরা সবাই জানি। সেই সময় কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে বিশ্বকবি এই কবিতাটি রচনা করেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহ, 1939 থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। সেই সময়কার আবহে এই কবিতাটি রচিত। মূলত আফ্রিকাকে মানবী রূপ কল্পনা করে কবি এই কবিতাটি রচনা করেছিলেন। এবার আসা যাক কবিতাটির মূল পাঠে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত কথাটির অর্থ হচ্ছে বিহ্বল বা উন্মত্ত। আমাদের এই প্রসঙ্গে একটু বলার দরকার, ভূগোলের তত্ত্ব অনুসারে আমাদের পৃথিবী কতগুলো পাতের ওপর নির্ভরশীল, টেকটনিক মুভমেন্ট হয় পাতের, এবং আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে এই পৃথিবীর স্থলভাগের প্রান্তসীমাগুলিকে একত্রিত করলে একটির সঙ্গে আরেকটি মিশে যায়। ভূগোলে সেই খানিকটা তত্ত্বের সঙ্গে কাব্য মিশিয়ে কবি কল্পনা করেছেন যেন স্রষ্টা আদি পর্বে, আদি যুগে যখন সৃষ্টিকে তার নিজের হাতে সৃষ্টি করছিলেন, অর্থাৎ তিনি যখন নতুন পৃথিবী সৃষ্টি করছিলেন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেন, অসন্তোষে মানে অসন্তুষ্টিতে, অর্থাৎ কোন স্রষ্টার সৃষ্টি তো একবারে সম্পূর্ণ হয় না, সেটি নিরন্তর ভাঙা গড়ার মধ্য দিয়ে যেতে যেতে এগোতে এগোতে একটি পূর্ণতা পায়। অর্থাৎ পৃথিবীর আদি পর্বের এই যে স্রষ্টার সৃষ্টি, সেই সৃষ্টিকর্তা যখন সেই সৃষ্টি করছিলেন, তিনি বারবার ভাঙা গড়ার মধ্য দিয়ে তার সৃষ্টিকে নিয়ে যাচ্ছিলেন। তাই স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন কেন? তিনি তার সৃষ্টিতে কিছুতেই সন্তুষ্ট হতে পারছিলেন না। তিনি তার সৃষ্টিকে কিছুতেই পূর্ণতার রূপ নিজের মনের মতন দিতে পারছিলেন না। অর্থাৎ নতুন সৃষ্টিকে তিনি বারবার করছিলেন বিধ্বস্ত। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে। মাথা নাড়ার দিনে কেন? অসন্তোষ থেকে যে তার বহিঃপ্রকাশ, অসন্তোষের বহিঃপ্রকাশ, সেটাকে কবি কল্পনা করছেন স্রষ্টা যেন বারবার নিজের প্রতি অসন্তোষে মাথা নাড়ছেন, অধৈর্যে মাথা নাড়ছেন। রুদ্র সমুদ্রের বাহু। রুদ্র অর্থাৎ ভয়ঙ্কর, রুদ্র সমুদ্রের বাহু। বাহু কি? বাহু অর্থাৎ হাত। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সে জলভাগ এবং স্থলভাগ এই সমস্তটাই নিরন্তর সঞ্চরণশীলতার মধ্যে বিদ্যমান। সেটা সৃষ্টির আদি পর্ব থেকে আজ পর্যন্ত একই। তা রুদ্র সমুদ্রের বাহু। রুদ্র সমুদ্রের বাহু কি? ভয়ঙ্কর সমুদ্রের সেই বাহুর সঞ্চরণে কি হয়েছিল? প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। প্রাচী মানে প্রাচ্য, অর্থাৎ পূর্ব। পূর্ব ধরিত্রীর বুক থেকে, অর্থাৎ পৃথিবীর ম্যাপটা যদি আমরা একটু ভাবি, তাহলে এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশ পাশাপাশি। আমাদের মহাদেশগুলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া আর কি, উত্তর আমেরিকা, উত্তর মেরু, দক্ষিণ মেরু, এইভাবে করে তো আমাদের মহাদেশগুলো রয়েছে। তো প্রাচী ধরিত্রীর বুক থেকে, অর্থাৎ প্রাচী ধরিত্রী মানে এশিয়ার যে মূল ভূখণ্ড,
দেখবে খেয়াল করলে এশিয়ার মূল ভূখণ্ডে ঠিক যে দিকটায় আফ্রিকা, তাকে যদি তুমি ঠেলে সরিয়ে দাও, তবে কিন্তু এশিয়ার সঙ্গে আফ্রিকা মিশে যায়। একসময় ভৌগোলিক তত্ত্ব অনুসারে এশিয়া আর আফ্রিকা একসঙ্গেই ছিল। তাই বলছে প্রাচী ধরিত্রীর বুক থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা, বাঁধলে তোমায় বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি মানে বনযুক্ত পতি, অর্থাৎ বড় গাছ, বনের বড় বড় গাছ। ভূগোল এই কবিতার ক্ষেত্রে কবির কাব্য চেতনা বা কাব্যিক চেতনা যেমন আছে, তার সঙ্গে ভৌগোলিক চেতনারও প্রকাশ পাওয়া যায়। আফ্রিকার মূলত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, এবং এর 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 দেখবে একটা 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 পোর্শন ইয়েতে আছে, একটা পোর্শনে খুব বেশি পরিমাণে ডেজার্ট, মরুভূমি দেখতে পাওয়া যায়। আর দেখতে পাওয়া যায় কি, বড় বড় গাছ, নিবিড় অরণ্য। নিবিড় অরণ্য দেখতে পাওয়া যায় কেন? কারণ আফ্রিকাতে বেশিরভাগ অঞ্চল বনাঞ্চল, অরণ্যাঞ্চল। আফ্রিকার সেই নিবিড় অরণ্য এত ঘন, এত গভীর, সেখানে কোথাও কোথাও হয়তো দিনের আলো সবসময় পৌঁছয়ও না। বাঁধলে তোমায় বনস্পতির নিবিড় পাহারায়, অর্থাৎ প্রকৃতির যে অরণ্যের আচ্ছাদন আফ্রিকাকে দিয়েছে, সেই অরণ্যের আচ্ছাদন দিয়ে যেন আফ্রিকাকে বাঁধা হলো কৃপণ আলোর অন্তঃপুরে। কৃপণ আলো বলছে কেন? কৃপণ কথাটির অর্থ হচ্ছে, আমরা চলতি কথা যাকে বলি কিপটে, অর্থাৎ কম, মানে সামান্য কিছু দেওয়া হয়। অর্থাৎ সেখানে কেন বলেছে যে দিনের আলো সেখানে ঠিক মতো পৌঁছয় না, তাই আফ্রিকাকে যেন নিবিড় নিবিড় অরণ্যের ছায়ায় কৃপণ আলোর অন্তঃপুরে বাঁধা হয়েছে। আফ্রিকাকে যেন কৃপণ আলোর অন্তঃপুরে বন্দি রাখা হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে প্রাচী ধরিত্রীর বুক থেকে স্রষ্টা আফ্রিকাকে ছিন্ন করে পৃথক এক মহাদেশ গঠন করলেন, যে মহাদেশ নিবিড় অরণ্যে ঢাকা, যে অরণ্যে দিনের আলো সবসময় ঠিক মতো পৌঁছয় না। কৃপণ আলোর অন্তঃপুরে আফ্রিকা যেন নিজেকে আটকে দিল, বেঁধে দিল। এবার আসি পরবর্তী অংশে। কি বলছেন সেখানে কবি? সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সেখানে নিভৃত অবকাশে, নিভৃত, নিভৃত কথাটির অর্থ নির্জন। নির্জন কেন? আফ্রিকা যেহেতু অরণ্য সংকুল, আফ্রিকা যেহেতু মরুভূমিপূর্ণ, আফ্রিকাতে জনবসতি একটু কম ছিল, যেহেতু বেশিরভাগ অঞ্চল ছিল দুর্গম, সেখানে যাওয়াটা খুব সহজ ছিল না। সেখানে নিভৃত অবকাশে, অবকাশ মানে অবসর, বিশ্রাম। কেন বিশ্রাম? যেহেতু জনবিরল, তাই সেখানে কোলাহল নেই, তাই সেখানে ব্যস্ততা নেই, তাই অবকাশ। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। ওই যে বললাম, আফ্রিকা দুর্গম হওয়ায়, আফ্রিকা অরণ্য সংকুল হওয়ায় সেখানে বেশি মানুষের বসতি নেই, সেখানে বহু অঞ্চল দুর্গম। এমনকি আজকের দিনে দাঁড়িয়েও আফ্রিকার বহু অঞ্চল আজও দুর্গম। আফ্রিকার অরণ্যের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন অংশে এখন হয়তো সব জায়গায় মানুষ এখনো গিয়ে পৌঁছতেও পারেনি। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। সংকেত মানে ইশারা। তুমি চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। দুর্বোধ মানে যা বোঝা কঠিন। অর্থাৎ আফ্রিকা যেহেতু প্রাচী ধরিত্রীর বুক থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, আফ্রিকা নিজে নিভৃত অবকাশে নিরালায় যেন জলস্থলে সেই দুর্বোধ্য সংকেতকে বোঝার চেষ্টা করছিল নিজের মতো করে। প্রকৃতির সেই অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। চেতনাতীত মানে চেতনার অতীত, চেতনাবোধ, বোধের অতীত। অর্থাৎ আফ্রিকাকে বোঝবার চেষ্টা কেউ করেনি, আফ্রিকা নিজেও কাউকে বুঝতে দেয়নি, নিজেকে দুর্গম, রহস্যময়। কবি অবশ্য এখানে আফ্রিকাকে নারী হিসাবে দেখেছেন, তাই বলেছেন দুর্গম, রহস্যময়ী করে নিজেকে রেখেছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। তোমার সেই চেতনার অতীত, বোধের অতীত, তোমার যে মন, সেখানে যেন মন্ত্র জাগাচ্ছিল। মন্ত্র দিয়ে কি করি আমরা? মন্ত্র দিয়ে আমরা দেবতার উপাসনা করি। যে পবিত্র শব্দের মাধ্যমে আমরা দেবতার উপাসনা করি, তাই হচ্ছে মন্ত্র। অর্থাৎ স্রষ্টার প্রতি যেন তার বিনম্র ভক্তিতে, আকুতিতে আফ্রিকা যেন অবিরত তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছিল। আর
আর বিদ্রূপ করছিলে ভীষণকে। বিদ্রূপ করা, বিদ্রূপ করা মানে প্রতিকূলতার প্রকাশ করা, ব্যঙ্গ করা। বিদ্রূপ করছিলে ভীষণকে। ভীষণ কেন? আফ্রিকার দুর্গম, তাই সে ভীষণ। কেন? কিসের জন্য সে বিদ্রূপ করছিল? কারণ বিরূপের ছদ্মবেশে আফ্রিকা নিজেকে বিরূপ অর্থাৎ ঠাট্টা শ্লেষ মিশ্রিত উপহাসে যেন নিজেকে প্রকাশ করছিল, আর শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কা মানে ভয়। বিচ্ছিন্ন থাকতে আমাদের সকলেরই ভয় লাগে। আফ্রিকা যদি মানবী হয়, তবে গোটা পৃথিবী, গোটা ধরিত্রী থেকে সে যে বিচ্ছিন্ন, সেই বিচ্ছিন্নতা তার মনেও কোথাও শঙ্কা জাগাচ্ছিল। এই শঙ্কাকে সে হার মানাতে চাচ্ছিল। কেন হার মানাতে চাচ্ছিল? কারণ তারও আফ্রিকা হিসাবে যে মানবী বা তরুণী, তারও বাঁচতে ইচ্ছে হয়েছিল প্রকৃতির বুকে, পৃথিবীর বুকে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। তাণ্ডব মানে উদ্দাম নৃত্য। আফ্রিকা কি করেছিল? আফ্রিকা নিজেকে বিভীষিকা ভয়ঙ্করের তাণ্ডব উদ্দাম নৃত্যে নিজেকে উগ্র করে প্রকাশ করেছিল। উগ্র করে প্রকাশ করেছিল কেন? যাতে তার উগ্রতার মাঝে, উগ্রতা দেখে যেন অন্যেরা ভয় পায়। আসলে সে তো নিজেই ভীত। নিজের ভীতিকে আড়াল করবার জন্য সে নিজেকে উগ্রভাবে প্রকাশ করছিল। এই পর্যন্ত পড়ে আমরা দেখলাম প্রথম দুটি স্তবকে আফ্রিকার সৃষ্টি এবং আফ্রিকার মনের কথা। তৃতীয় স্তবকে এসে কবি তার কবিতার অভিমুখ বা গতিমুখ কিছুটা পরিবর্তন করছেন। আফ্রিকা দুর্গম, রহস্যময় হলেও আফ্রিকায় প্রচণ্ড প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য আছে। আফ্রিকা খনিজ সম্পদে বলো বা আফ্রিকাকে তুমি বনজ সম্পদে বলো, প্রাকৃতিক যে কোনো সম্পদে আফ্রিকা অত্যন্ত সমৃদ্ধ। আর এই সমৃদ্ধির জন্য বিশ্বের যে সমস্ত শক্তিধর দেশগুলি, যারা সাম্রাজ্যবাদী হিসেবে পরিচিত, লোলুপ দৃষ্টিতে আফ্রিকার দিকে তাকাতো। আফ্রিকা থেকে কৃতদাস নিয়ে যেত, আফ্রিকা থেকে সম্পদ হরণ করে নিয়ে যেত, লুণ্ঠন করে নিয়ে যেত। আফ্রিকা একজন নিপীড়িতা নারীর মতন সেই অত্যাচারকে, সেই অনাচারকে মানতে বাধ্য হতো। কবি যেন খানিকটা সমব্যথী হয়ে তার মতন করে বলছেন, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা মানে ছায়া ঢাকা। কিসের ছায়া? সেই অরণ্যের ছায়া। এইখানে ছায়াবৃতা কথাটা দ্বার্থক হিসেবেও আমরা বলতে পারি। দ্বার্থক মানে দুটি অর্থ আছে যার। অর্থাৎ আফ্রিকা ছায়াবৃতা কেন? আফ্রিকা অরণ্যের ছায়ায় ছায়াবৃতা, এই একটা। আরেকটা কথা হচ্ছে সভ্যতার আলোক সেখানে ঠিক মতো পৌঁছয়নি, তাই আফ্রিকা সভ্যতার আলোক থেকে বিচ্যুত, ছায়াবৃত এক অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। তোমার মানবরূপ কেন? মানব মানে মানুষ। মানুষের কি থাকে? মান থাকে আর হুঁশ থাকে। তো মানুষের তো মান আর হুঁশ থাকে। আমি যদি কাব্যিক দৃষ্টিতে দেখি, কবির চেতনায়, কবির বোধে যদি আমরা ভাবার চেষ্টা করি, তবে আফ্রিকারও একটা মন ছিল, আফ্রিকারও একটা হুঁশ ছিল, একটা চেতনা ছিল, বোধ ছিল। তোমার সেই অপরিচিত রূপ পৃথিবীর কাছে কি ছিল? পৃথিবীর কাছে ছিল অজানা। এবং যারা তথাকথিত সভ্য সমাজ, যারা যারা তথাকথিত উন্নত দেশ, তারা তোমার সেই মানবিক রূপকে মূল্য দেয়নি। তারা কি করেছিল? অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। আবিল মানে কলুষিত, কলঙ্কিত। তারা তাদের লোভের কলঙ্কে কলঙ্কিত দৃষ্টিতে তোমাকে দেখেছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওই যে বলছিলাম, আফ্রিকা থেকে কৃতদাস নিয়ে যেত উন্নত দেশেরা। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাতে তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। নেকড়ে হিংস্র প্রাণী, নেকড়ের নখ দিয়ে সে শিকার করে। নেকড়ে প্রাণী, তার প্রবৃত্তিগত কারণে সে শিকার করে, সে বেঁচে থাকার জন্য শিকার করে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ অরণ্য অরণ্যের হিংস্র প্রাণী যে নেকড়ে, সেই নেকড়ের হিংস্রতাও যেন তাদের কাছে হার মেনে যায়। এরা এতই হিংস্র ছিল। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। তোমার সূর্যহারা অরণ্যে কি পড়ে না? সূর্যহীন বা আলোকহীন তোমার অরণ্যে আলো পৌঁছয় না, সেই জায়গাটা অন্ধকার। ওই সাম্রাজ্যবাদী ওই শক্তিগুলিরও মানবিকতার আলো তাদের চেতনায় পড়ে না।
তাদের চেতনা লোভের অন্ধকারে অন্ধকার, মানবিকতার আলো সেখানে পড়ে না। তাই গর্বে যারা অন্ধ, তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। নগ্ন করলো মানে অনাবৃত করলো। কিভাবে অনাবৃত করলো? নিজের লোভের থাবায়, নিজের লোভের কি বলবো, নিজের লোভের তাড়নায়, হিংসায় আফ্রিকার মানবতা, মানবিক রূপটাকে তারা অবহেলা করলো, অবজ্ঞা করলো, নিজেদের নির্লজ্জ অমানুষতাকে তারা প্রকাশ করলো। তোমার কি হলো? তুমি তো এক তরুণী। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। তোমার ভাষাহীন ক্রন্দনে, ভাষাহীন মানে নীরব, যার ভাষা নেই। আফ্রিকা তার বিরুদ্ধে হওয়া এই অত্যাচারকে প্রতিবাদ করতে পারেনি। আফ্রিকা তার বিরুদ্ধে হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি, কেঁদে উঠতে পারেনি। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, বাষ্পাকুল মানে বাষ্প সমৃদ্ধ, অর্থাৎ তোমার অশ্রু যেন বাষ্প হয়ে গিয়েছে। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি, পঙ্কিল মানে কর্দমাক্ত, কাদামাখা, পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে, অর্থাৎ তোমার দুঃখে, তোমার অন্তর বেদনায় যে অশ্রু নির্গত হয়েছে সেই অশ্রুতে, আর তোমার উপর হওয়া অত্যাচারের নিদর্শন স্বরূপ তোমার বয়ে যাওয়া রক্তে সেই ধূলি, তোমার আফ্রিকার ধূলি পঙ্কিল হলো। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। দস্যু পায়ের, দস্যু কারা? যারা বর্বর। এখানে দস্যু বলতে কাদের বোঝানো হয়েছে? সাম্রাজ্যবাদীদের বোঝানো হয়েছে, যারা তাদের লোলুপ থাবা বাড়িয়েছিল আফ্রিকার দিকে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। জুতোর তলায় কাদা থাকলে, জুতোর তলায় কাঁটা থাকলে তোমাকে কি হয়? তুমি যখন কাদার উপর দিয়ে যাও, তোমার সেই পায়েতে, জুতোর তলায় কাদা লেগে যায়। আর এখানে আফ্রিকার মানবিকতার উপর, আফ্রিকার মানুষদের উপর যে অত্যাচার করেছিল, যে যে লোভ এনেছিল, সেই লোভী মানুষদের পায়ের চিহ্ন আফ্রিকার বুকে রয়ে গেল, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার অপমানিত ইতিহাস কেন? তোমার ইতিহাসের কোনো বিচার হয়নি। সাম্রাজ্যবাদীরা কখনো তাদের হার মানেনি, তারা শুধু পরপর অত্যাচার করেই গিয়েছে। কি চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে? চিরচিহ্ন মানে চিরব্যাপিয়া চিহ্ন, মধ্যপদলোপী কর্মধারায়, তো যে চিহ্ন চিরকাল বিদ্যমান থাকে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার ইতিহাসের অপমানে তারা তাদের নখের আঘাত, তারা তাদের লোলুপতার চিহ্ন চিরকালের জন্য এঁকে দিয়ে গেল, যে চিহ্নের আঘাত, যে ব্যথার বেদনা কোনোদিন তোমার হৃদয় থেকে মুছবে না। তাহলে কবিতার দ্বিতীয় অংশে, তৃতীয় অংশে আমরা দেখলাম যে আফ্রিকার ওপর সাম্রাজ্যবাদীদের হওয়া অত্যাচারের কাহিনী, যে অত্যাচারের কাহিনী কবিকে পীড়িত করেছিল, যে অত্যাচারের কাহিনী কবিকে দুঃখিত করেছিল, যার অভিঘাতেই তার এই কবিতাটা লেখা। তো 1939 থেকে 45 আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে এই কবিতাটা লেখা হয়েছিল। কবিতার যে চূড়ান্ত পর্বে আমরা চলে এসেছি, সেই চূড়ান্ত পর্বে কবি কি বলছেন? সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। মূলত ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলি আফ্রিকার উপর আক্রমণ করেছিল। তাই ইউরোপ যেহেতু সমুদ্র পারে অবস্থিত, তাই বলছে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। মন্দিরে কার পূজা হয়? দয়াময় দেবতার পূজা হয়। দয়াময় দেবতা কি করেন? বিশ্বপিতা সকলের মঙ্গল করেন। কখন আমরা দেবতার আরাধনা করি? যখন আমাদের চিত্তে শান্তি থাকে, যখন আমাদের জীবন স্থিত থাকে, যখন আমাদের জীবনে কোনো অন্ধকার থাকে না, তখন আমরা দেবতার আরাধনা করি। তাই তাদের মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, অর্থাৎ তাদের জীবন ছিল স্থিত। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, কেন ঘণ্টা বাজছিল? দয়াময় দেবতার নামে ঘণ্টা বাজছিল। আর শিশুরা খেলছিল মায়ের কোলে। শিশুরা মায়ের কোলে খেলছিল, অর্থাৎ শিশুরা কোনো ভয়ে ভীত ছিল না। জীবন খুব স্বাভাবিক ছিল, স্বাভাবিক ছন্দে জীবন প্রবাহমান ছিল। তাদের জীবনে কোনো আঘাত আসেনি, তাদের জীবনে কোনো দুঃখ ছিল না, তাদের জীবনে কোনো ব্যথা ছিল না। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা।
ইউরোপ বরাবর শিল্প, সাহিত্য, সংস্কৃতির পীঠস্থান। তাদের এই সাম্রাজ্যবাদী লোলুপ যেমন একটা দিক, তেমনি ইউরোপের শিল্প শিল্প সংস্কৃতি বিশ্বসেরা। তাদের তাদের যে শিল্প, কাব্য, কবিতা, এগুলো যে তারা যে চর্চা করেন, সেটা সমৃদ্ধির শিখরে পৌঁছেছিল। তাই কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবিরা কি করেন? কবিরা চিরকাল কি করেন? সুন্দরের আরাধনা করেন। কবি হলেন সুন্দরের উপাসক। তাই কবিদের কবিদের কাব্যে সুন্দরের আরাধনাই শোনা যাচ্ছিল। কবিতার শেষ স্তবকে কবি বলছেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। আজ যখন প্রদোষকাল, প্রদোষ মানে সন্ধ্যা, এই সন্ধ্যা কথাটিও দ্বার্থকভাবে এখানে প্রযোজ্য হয়েছে। সন্ধ্যা কি হয়? সন্ধ্যা মানে দিনের অবসান, রাত্রি আসে, রাতের পরে আবার একটি সুন্দর সকাল আসে। তা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল মানে কি পশ্চিম দিগন্তেই শুধু সন্ধে হয়েছে তা নয়। পশ্চিম দিগন্তে প্রদোষকাল মানে তখন সাম্রাজ্যবাদীদের শক্তি শেষ হয়ে আসছে। যেমন যদি আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কথা বলি, একসময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের কখনো সূর্য অস্ত হতো না। আস্তে আস্তে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের প্রভাব কমে যায়। তো কবি একজন বিশ্ব নাগরিক, বিশ্ব মানবের প্রতিনিধি হিসেবে তিনি জানতেন যে আসন্ন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাতেই সাম্রাজ্যবাদীদের যে যে প্রকোপ, যে প্রাবল্য, সেই প্রাবল্যের বিনাশ ঘটবে। তাই বলছেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, আজ যখন তাদের পশ্চিম দিগন্তে অর্থাৎ ইউরোপীয়দের দিন প্রায় শেষ হয়ে এসেছে, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। ঝঞ্ঝা বাতাসে মানে ঝঞ্ঝা কি? ঝড়। ঝড়ের আগে কি হয়? রুদ্ধশ্বাস হয়ে যায়, থমথমে স্তব্ধ হয়ে যায়। যুদ্ধের আগে আজ যে থমথমে শান্তি, থমথমে থমথমে যেই কি বলবো, নীরবতা, নিস্তব্ধতা বিরাজ করছে, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। পশুরা বেরিয়ে আসে কখন? যখন তারা বোঝে যে সামনে কোনো প্রাকৃতিক বিপর্যয় আছে, তখন পশুরা বেরিয়ে আসে। এখানে পশুরা দ্বার্থক অর্থে প্রকাশিত হয়েছে। পশুরা বেরিয়ে এসছে মানে যুদ্ধবাজেরা বেরিয়ে এসেছে। পশুরা বেরিয়ে এসছে মানে সাম্রাজ্যবাদীরা বেরিয়ে এসছে, তাদের নখ দাঁত বের করে বেরিয়ে এসছে। তারা তাদের ক্ষমতার কি বলবো, আস্ফালন দেখাতে বেরিয়ে এসছে। অশুভ ধ্বনিতে তারা ঘোষণা করলো দিনের অন্তিম কাল। তারা ঘোষণা করেছে তাদের যুদ্ধের তাদের হিংস্রতার মাধ্যমে দিনের অন্তিম, অন্তিম মানে শেষ, অন্তিম কাল ঘোষণা করেছে। তখন বিশ্বকবি যুগান্তের কবিকে আহ্বান করেছেন, এসো যুগান্তের কবি। যুগান্ত মানে যুগাবসান, অন্য যুগ। অর্থাৎ কবি জানেন এদিন এমন থাকবে না, এ রাতের পরে আবার ভোর হবে, এ যুদ্ধের পর আবার মানুষ মানবিকতায় বেঁচে উঠবে, আবার আফ্রিকা নিজের মতন করে বাঁচতে পারবে, আফ্রিকার উপর ঘটা অন্যায়ের অবসান ঘটবে। এসো যুগান্তের কবি। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, রশ্মিপাত মানে আলোকপাত, রশ্মি, আলোক রশ্মির যে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এ মান হারা মানবীর দ্বারে। মান হারা মানবীকে আফ্রিকা, আফ্রিকাকে মানবী হিসাবে তুলনা করেছেন। আর মান হারা কেন? তাকে অত্যাচারীরা অন্যায়ভাবে তার বিরুদ্ধে অন্যায় করেছে, তাকে অত্যাচার করেছে। দাঁড়াও এ মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মাঝে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। প্রলাপ মানে অর্থহীন উক্তি। অর্থাৎ তোমার কবি, তুমি সুন্দরের উপাসক, তোমার তোমার ক্ষমা প্রার্থনার মধ্য দিয়েই শুভ বুদ্ধির প্রকাশ ঘটুক, প্রতিষ্ঠা ঘটুক মানবতার। আফ্রিকা, আফ্রিকার কাছে তুমি ক্ষমা চাও, আফ্রিকার কাছে তুমি নতজানু হও, তোমার কৃতকর্মের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো, তবেই মানবতার জয় হবে, তবেই সভ্যতার জয় হবে, আফ্রিকার প্রতি ঘটা অমানবিকতার অবসান ঘটবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম আফ্রিকা কবিতাটি। তোমাদের কেমন লাগলো জানিও, এবং অবশ্যই যদি ভালো লাগে লাইক বাটনটি প্রেস করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আমি নিশ্চয়ই তোমাদের জবাব দেব। আশা করছি খুব শীঘ্রই পরবর্তী কোনো পাঠ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ।